জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন, আমাদের সঙ্গে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন আছেন, সাথে আছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব, তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতিও ছিলেন। আমাদের সঙ্গে খুব শিগগিরই এসে যুক্ত হবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং যুক্ত হবেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। মির্জা গালিব, নাহিদ ইসলামের পোস্টে নিয়ে কয়েক ঘন্টা হয়েছে মাত্র, অনেক আলোচনা, গণমাধ্যমগুলো শিরোনাম করেছে সংবাদের। নাহিদ ইসলাম তার পোস্টে বলেছেন, তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব মানে পিআর আন্দোলন যা জামায়াতে ইসলামী শুরু করেছিল আসলে ছিল এক পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল জনগণের বিদ্রোহের প্রেক্ষিতে রাষ্ট্র সংবিধানের পুনর্গঠন নিয়ে যে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া চলছিল সেটিকে বিপথগামী করা এবং জাতীয় সংলাপকে মূল প্রশ্ন থেকে সরিয়ে দেয়া। আনুপাতিক ভোটের প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবি ছিল একটি সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়াস। আমরা এমন মৌলিক সংস্কারকে ঘিরে একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং জুলাই চার্টারের আইনি কাঠামোকে একটি সার্বজনীন জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। কিন্তু জামায়াত ও তাদের মিত্ররা এই এজেন্ডা ছিনিয়ে নেয়, এটিকে একটি কারিগরি পিআর ইস্যুতে সীমিত করে ফেলে এবং তাদের সংকীর্ণ দলীয় স্বার্থে একে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না, ছিল শুধুই কৌশলী প্রতারণা। আরও কিছু লিখেছেন। এই স্টেজে এসে আপনাকে প্রশ্নটা করতে চাই, জামায়াতকে আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন মির্জা গালিব, নাহিদের ভাষায় জামায়াতের এই কৌশলী প্রতারণা, দর কষাকষির হাতিয়ার, জুলাই সনদে এনসিপিকে মঞ্চের বাইরে রেখে স্বাক্ষর করে ফেলার মধ্য দিয়ে জামাত তা প্রমাণ করেছে কিনা? জি নিকোল, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এখানে দুইটা কথা বলতে চাই। প্রথম পয়েন্ট হলো যে নিম্নকক্ষে জামাতের অ্যাজ এ পলিটিক্যাল পার্টি যে এই পলিটিক্যাল প্রপোজাল যে তারা পিআর চায় নিম্নকক্ষে, এইটা একটা ডিফারেন্ট ইস্যু। তার কারণ হলো যে এই ঐক্যমত্য কমিশনে যে আলাপ আলোচনা হলো সংস্কার কমিশনের, সেখানে নিম্নকক্ষে পিআর ছিল না। এটা জামাতে যে পলিটিক্যাল পার্টি আলাদাভাবে বলছে, এটার প্রতি তাদের দাবি আছে, তারা জনগণের কাছে যাইতেছে, এক ধরনের আলাপ আলোচনা করতেছে। তো এর আগেও আমি বলেছি যে আমি ব্যক্তিগতভাবে নিম্নকক্ষে পিআর এর পক্ষে না, এটাকে আমি খুব ভালো প্রক্রিয়া বলে মনে করি না এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাতের উচিত এটা পলিটিক্যাল এজেন্ডা থেকে ড্রপ করা। এইখানে আমি একমত। কিন্তু নাহিদ ইসলাম যেভাবে এইটাকে ইস্যু করে আপনার জামাতের টোটাল পারফরমেন্সটাকেই এক ধরনের ষড়যন্ত্র আকারে দেখতে চাইতেছে, একটা রাজনৈতিক জায়গা থেকে মন্তব্য করতেছে। আমি যদি কোট আনকোট বলি, উনি বলছেন যে জামাত কোনো কার্যকর প্রস্তাব দেয় নাই, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে নাই এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকার দেখায় নাই। আমি মনে করি এটা পুরোপুরি মিথ্যা কথা। আপনি যদি সংস্কার কমিশনে জামাতের পারফরমেন্সকে দেখেন অনেকগুলো রিফর্ম প্রপোজাল এখানে আছে যেগুলোতে জামাত আনকন্ডিশনাল এগ্রি করছে। যেমন ধরেন জামাত উচ্চকক্ষে এগ্রি করছে, জামাত এগ্রি করছে উচ্চকক্ষে আপনার পিআর থাকবে। জামাত এগ্রি করছে যে সংবিধান সংশোধন উচ্চকক্ষে গেলে পরে 2/3 সেখানে ভোট লাগবে। সংস্কার কমিশন প্রপোজাল করছে 50% মেজরিটি হইলে হবে, কিন্তু জামাত সেখানে 2/3 চাইছে। তার মানে তারা সরকারি দল এবং বিরোধী দল একজন আরেকজনের সাথে কোঅপারেট করবে, সেটার ব্যাপারে তারা এগ্রি করে। জামাত এগ্রি করছে যে পিএম এবং দলীয় প্রধান, প্রাইম মিনিস্টার একই সাথে দলীয় প্রধান থাকতে পারবে না। জামাত এগ্রি করছে 70 অনুচ্ছেদে যে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারে না, এটা অর্থ বিল এবং সরকার গঠনের প্রক্রিয়া বাদে বাকি জায়গায় তারা ভোট দিতে পারবে, এটাতে তারা এগ্রি করছে।
প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর অনুমতি ব্যতিরেকে, পরামর্শ ব্যতিরেকে অনেকগুলো নিয়োগ দিতে পারবে, এটাতে তারা এগ্রি করছে। 10% নারী কোঠা উচ্চকক্ষে থাকবে, এটাকে তারা এগ্রি করছে। নিম্নকক্ষে পর্যায়ক্রমে নারীদের সংরক্ষিত কোঠা 100 পর্যন্ত যাবে, এটাতে তারা এগ্রি করছে। আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতি প্রধান বিচারপতি হতে পারবে, এটাতে এগ্রি করছে। তাহলে কোনোটাকে কি আপনার কাছে মানে বেটার রিফর্ম প্রপোজাল বলে মনে হয় না? এই কোনোটাকে কি আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া বলে মনে হয় না? এই কোনোটা কি আপনার মনে হয় না যে জুলাইয়ের পরে আমরা যে পরিবর্তন চাই সেই পরিবর্তনকে সাপোর্ট করে? তাহলে এই জায়গায় দাঁড়াইয়া শুধু জামাতের একটা পলিটিক্যাল প্রপোজালের সাথে ডিসএগ্রি করার কারণে কোন রাজনীতিবিদ যদি এই কথা বলেন আর একটা রাজনৈতিক দলের ব্যাপারে, আমি মনে করি এটা ডিসেন্সির খেলাফ, এটা এক ধরনের আপনার মানে পলিটিক্যাল নর্মের খেলাফ, এবং এগুলো ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন বা দলীয় ফ্রাস্ট্রেশন থেকে বক্তব্য আসে, ব্যক্তিগত হতাশা, দলীয় হতাশা থেকে এই ধরনের বক্তব্য আসতে পারে বলে আপনি মনে করছেন। আমাদের সঙ্গে তাজনুভা জাবিন আছেন। তাজনুভা জাবিন, নাহিদ ইসলাম লিখেছেন তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন যা জামায়াতে ইসলামী শুরু করেছিল আসলে ছিল এক পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। বলেছেন আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে, তারা সত্যের প্রতি জেগে উঠেছে এবং আর কখনো ভুয়া সংস্কারপন্থী বা কৌশলী প্রতারকদের দ্বারা প্রতারিত হবে না। প্রতারিত কি আসলে বাংলাদেশের জনগণ হয়েছে নাকি এনসিপি হয়েছে শুধু? কেননা এনসিপি কি জামায়াতের পাল্লায় পড়ে সনদ স্বাক্ষর করেনি? জামায়াত কি আসলে এনসিপিকে বিট্রে করেছে বলে সেই হতাশা থেকে এই ধরনের কোনো কথা কিনা? ধন্যবাদ আপনাকে আপা। না, এটা এনসিপি কারো পাল্লায় পড়ে নাই। এটা আমরা গত 8 মাসে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের পথ চলা যত সামনে আগাবে এটা আরো স্পষ্ট হবে আপনাদের কাছে এবং মানুষের কাছে। গালিব ভাই অনেকগুলো বললেন যে কোন কোন রিফর্ম প্রস্তাবে রাজি হয়েছে, কিন্তু যে মূল কথাটা বললেন না যে এই জুলাইয়ের আইনি ভিত্তি। আমরা তো বলেছি যে জুলাই সনদটাকে কোনটাতে একমত হলো ভিন্ন মত হলো এটার উপরে জুলাই সনদ সাইন হতে পারে না। এবং আপনি যদি গণমাধ্যমে জামাতের বিভিন্ন নেতার বক্তব্য দেখেন, তারা গত 2 মাসে সিরিয়ালি বলেছে তারা জুলাই আইনি ভিত্তি না হলে সনদের তারা সই করবে না। ইভেন আজকে একজন বলেছে যে জুলাই বাস্তবায়ন যদি পদ্ধতি যদি না হয়, আদেশ যদি জারি না হয়, তারা স্বাক্ষর প্রত্যাহার করবে। স্বাক্ষর নিশ্চয়ই পেন্সিল দিয়ে করা হয় না যে এটা ইরেজ করে আবার প্রত্যাহার করবে। তাহলে এখন মূল আলোচনাটা কিন্তু আপনি নাহিদের বক্তব্যটা যদি আরো একবার দেখেন, এটা কিন্তু কোন প্রস্তাবে রাজি হয়েছে এবং ভিন্ন মত আছে এটা না, এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথেই কিন্তু আমাদের এই ভিন্ন মতটা থাকবে এবং নোট অফ ডিসেন্টটা নিয়েই কিন্তু আমরা এক ধরনের আলোচনা করছি এবং এটার আমাদের একটা 3টা দাবির একটা দাবি যেটাতে কারণে আমরা সইটা বিলম্বিত করছি। এবং এই যে আপনি বললেন কারো পাল্লায় পড়ে, আমাদের এই 3টা দাবি যদি আপনি দেখেন, 3টা দাবি কিন্তু মানুষের সাথে সংশ্লিষ্ট, কারো সাথে কোনো রাজনৈতিক দল, ইভেন এনসিপির নিজস্বও না। এই যে ব্যক্তিগত হতাশা, যেমন গালিব ভাই এর একটা বক্তব্য আমি দেখেছিলাম যে এনসিপি নেক্সট ইলেকশনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। দেখেন, নেক্সট ইলেকশনের কে এইম করে এনসিপি রাজনীতি করতে আসে নাই। এনসিপির জন্মটা গণ অভ্যুত্থানের পরে এবং এই যে রিফর্মগুলো এবং গণতান্ত্রিক পথে যে বাংলাদেশের যাত্রা, এটাতে আমাদের দৃঢ় অবস্থান আমরা বারবার ব্যক্ত করেছি। আরেকটা বিষয় একটু তাজনুভা, বুঝলাম যে আসলে জামায়াত চেয়েছিল বা বলেছিল আপনাদেরকে আইনি ভিত্তি না হলে তারা স্বাক্ষর করবে না, কিন্তু জামায়াত স্বাক্ষর করে ফেলেছে। এই প্রশ্নটাই আসলে আপনাকে করেছিলাম যে জামায়াত স্বাক্ষর করে ফেলে আপনারা একা হয়ে গেলেন কিনা। সাথে আরেকটা বিষয় বুঝতে চাই, নাহিদ ইসলাম যেটা বলেছেন যে সংবিধানের একটি সুরক্ষা হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল। আমরা এ ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরির জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটি ছিনতাই করেছে। তারা একে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মানে জামায়াত কি পেতে আসলে দর কষাকষি করেছে, কার সঙ্গে দর কষাকষি করেছে, এ বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা, নাকি জামায়াতের প্রক্সি দল এনসিপি না বা জামায়াতের সাথে একটা দূরত্ব হয়েছে সেটা প্রমাণ করার জন্য আপনারা এটা করছেন, এটাও আপনাদের একটা রাজনৈতিক কৌশল? আপনার প্রথম প্রসঙ্গটাতে আসি যে একা হয়ে গেলাম কিনা। আমরা মনে হচ্ছে যে একাতেই আমরা গর্বিত যে আমরা একা, কিন্তু আমরা ইতিহাসের সঠিক পথে আছি। আমাদের এই জুলাই সনদের আইনি ভিত্তি বা এটার বাস্তবায়নের পদ্ধতি যেটাতে সব দল একমত হয়েছিল, এটা ছাড়া এই সইটা একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু না। এবং আমরা একা,
এবং এটাতে আমরা এখন গর্বিত আরও বেশি। দ্বিতীয় প্রসঙ্গে আসি যে কোনো ধরনের আলোচনা হয়েছিল কিনা। আপনার নিশ্চয়ই মনে আছে যে যুগপৎ আন্দোলনে তারা এই পিআরের দাবিতেই কিন্তু রাজপথে গেল। এখন আপনি যখন মৌলিক সংস্কার, একটা গণ অভ্যুত্থানে কিন্তু সব দল অংশগ্রহণ করেছিল, সবার মধ্যে কিন্তু একটা প্রকাশ্য অপ্রকাশ্য যোগাযোগ ছিল, এবং আপনি যখন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মৌলিক সংস্কার এবং গণতন্ত্রের দিকে যাওয়ার যে সংস্কারগুলো নিয়ে যখন আন্দোলন করবেন, আপনি যদি সবাই মিলে আন্দোলনটা করেন তখন কিন্তু এটা আরো স্ট্রং হয় দাবিটা আপনার, কারণ এটা কোনো দলীয় না, এটা জাতীয় একটা দাবি, বাংলাদেশপন্থী দাবি। কিন্তু তখন যখন আপনার নিম্নকক্ষের পিয়ারের কথা কিন্তু সংস্কারের আলোচনায় ছিল না, এবং উচ্চ কক্ষের পিয়ারটা কেন, যে একটা নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য। উচ্চকক্ষের কিন্তু কোনো আইন প্রণয়নের ক্ষমতা নেই, বিল অনির্দিষ্টকালের জন্য আটকাতে পারবে না, শুধু দর কষাকষি করতে পারবে, বিতর্ক করতে পারবে, বিলগুলো নিয়ে তারা আলোচনা করতে পারবে, যেভাবে আমরা ঐক্যমত্য কমিশনে দেখেছি, বা গণ অভ্যুত্থানের পরবর্তীতে এখন যেরকম রাজনৈতিক বিতর্কগুলো অনেকটা উন্মুক্ত। সো আমরা এটা জারি রাখতে চেয়েছি সংসদে, এটা কিন্তু একদম বেসিক একটা পরিবর্তন। সো এটা যদি আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে পেতাম এবং এই আন্দোলনটা কিন্তু আরো স্ট্রং হতো। কিন্তু ওইখান থেকে ছিটকে গিয়ে যখন আপনি নিজ দলের স্বার্থে আপনি যখন শুধু নিম্নকক্ষের পিয়ারের জন্য, আপনি যদি বলতেন যে মনোনয়ন, মেয়েদের মনোনয়ন 2025-এ এসে 5% দলীয় কেন, এটা কেন 50% হবে না, 20% হবে না, আমি যেতাম ওখানে ওই আন্দোলনে, তাহলে এটা তো কোনো ধরনের গণতান্ত্রিক দিকে আগানোর মতো কোনো দাবি তারা করে নাই। এবং তারা আলোচনা চলাকালীন সময়, ঐক্যমত্য কমিশনের আলোচনা চলাকালীন সময় আলোচনা টেবিল ছেড়ে তারা চলে গেল রাজপথে, এবং অনেকটা একাই তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে, পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু তারা গেল না। এখানে কিন্তু এটা একদম পরিষ্কার তাদের নিজস্ব এজেন্ডা। এই ধরনের অভিযোগই আসলে নাহিদ ইসলামের স্ট্যাটাসের মধ্যেও আছে। জোনায়েদ সাকি, নাহিদ ইসলাম বলেছেন জামায়াত ইসলামী কখনোই সংস্কার আলোচনায় আন্তরিকভাবে অংশ নেয়নি, না জুলাই বিদ্রোহের আগে না পরে। তারা কোনো বাস্তব প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি, কিংবা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকার দেখায়নি। আপনি তো জুলাইয়ের পরে যে সংস্কার আলোচনা ছিল সেটার সাক্ষী, এবং জামায়াতের আন্তরিকতার এই ধরনের অভাব, যে ধরনের অভাবের কথা নাহিদ ইসলাম বলেছেন, আপনার চোখে কিছু ধরা পড়েছে কিনা, নাকি আপনার বিশ্লেষণ ভিন্ন? ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেরিতে এসে পৌঁছলাম। সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। সংস্কারের পুরো প্রক্রিয়াটা তো আসলে শুরু হয়েছে যুগপৎ আন্দোলনের মধ্যে। সংস্কারের দাবি আমাদের মতো দল, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, নামই গড়ে উঠেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমরা অনেক আগে থেকেই, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজগুলো করছি, কিন্তু যেহেতু এটা তখনও জাতীয় প্রশ্নে পরিণত হয়নি, এবং এটা আমাদের কাছেও ধারণা ছিল যে ক্রাইসিস যতক্ষণ পর্যন্ত আরো ডিপেন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সকলের জন্য হয়ে উঠবে না। এবং 18 সালের নির্বাচন পর্যন্ত আমরা যখন দেখেছি যে এটা তখনও কিন্তু প্রধান প্রশ্নে পরিণত হয়নি। আমরা ঐকমত্য কমিশনে গিয়ে ঐক্য সমাবেশ সম্মেলন, যেটা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি সহ যেটা ডাকা হয়েছিল, সেখানে গিয়ে আমরা আমাদের এই সংস্কার প্রস্তাব দিয়েছি, জাতীয় সনদের কথা বলেছি যে বাংলাদেশ একটা নতুন জাতীয় সনদ দরকার। এই জায়গাগুলো কিন্তু তখনও এটা সেন্ট্রাল কোয়েশ্চেন হয়নি। 18 নির্বাচনের পরে বিএনপির মতো রাজনৈতিক দলও কিন্তু বুঝলো যে এই সিস্টেমে আর চলবে না, এখান থেকে এর পরিবর্তনটা দরকার। তখনই কিন্তু এই সংস্কার প্রস্তাব বিএনপির নিজে 27 দফা দিল, আমরা 31 দফা সবাই মিলে করার চেষ্টা করলাম যুগপৎ আন্দোলন তৈরি করার জন্য। সেই যুগপথে সবাই এসছেন তা না, কিন্তু আবার অনেক দল এই যুগপথে আসেনি, তারা নিজ নিজ অবস্থান থেকে সম অভিমুখী আন্দোলন করেছেন। প্রেক্ষাপটটা বারবার স্মরণ করিয়ে দিতে হচ্ছে এই কারণে যে আমরা এই প্রেক্ষাপটটা বাইরে কিন্তু জুলাই অভ্যুত্থান না, জনগণের মধ্যে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপুল বিক্ষোভ তৈরি হয়েছে, একটা ডিরেকশনও তৈরি হয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ এসছে, গণতান্ত্রিক পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের মেরামত, বিএনপির মতো দল। তো সেই জায়গা থেকে যে জিনিসটা আমরা দেখেছি যে ছাত্ররা যখন আন্দোলনের অগ্রণী ভূমিকা আসলো অভ্যুত্থানে, তারা কিন্তু এই কনসেপ্টটাকে নিয়েছেন, তারা রাষ্ট্রের পরিবর্তন চেয়েছেন, নতুন বন্দোবস্ত চেয়েছেন, খোলনলচে বদল চেয়েছেন। এখন এটার পরে যে জায়গাগুলোতে গিয়েছে যে পথ কোনটা হবে, দুটো পথ আছে। ঐক্যমত্য কমিশনের বৈঠকে আপনি জামায়াতের আচরণে কি দেখেছেন? বিপ্লবী পথ, আরেকটা হচ্ছে আপনার আপনি কোনো না কোনো ফর্মে সংবিধানকে এঙ্গেজ করছেন।
বিপ্লবী পথে কিন্তু যাওয়া হয়নি। 8 তারিখে শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা সরকারে ঢুকে, এবং সেইটা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মাধ্যমে সেটার জাস্টিফিকেশন আছে। যখনই আপনি 106 যান, অর্থাৎ বিপ্লবী পথ মানে পরিহার করেন, অর্থাৎ সংবিধান স্থগিত করে দিয়ে ডিক্রির উপরে শাসন, সেটাতে আপনি যান নাই। আবার পুরোপুরি সংবিধানের মধ্যে আপনি যেতে পারছেন না, মাঝামাঝি আপনি একটা পথ নিয়েছেন 106, যেটা সংবিধান লিখিত অবস্থান দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আপনি 106 মাধ্যমে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা সাময়িক অবস্থান যাচ্ছেন। তাহলে এটা একটা বিশেষ পরিস্থিতির বিশেষ সরকার, আবার সংবিধানের মধ্যে তার স্বীকৃতি তৈরি হয়েছে। এই যে মিশেল অবস্থাটা, এই অবস্থাটার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছিলাম। মাঝপথে ঐকমত্য কমিশন, ওই ধারাবাহিকতায় এই সরকার কিন্তু ঐকমত্য কমিশন করেছে। এটা কিন্তু নিয়মতান্ত্রিক কাজ না, শুধু রুটিন ওয়ার্ক না, কিন্তু যে আমি কিছু রুটিন ওয়ার্ক করলাম। সরকার কিন্তু মানে আমি যদি সংস্কারের দিকে দেখি, তারা ঐকমত্য কমিশন কিংবা তার আগে সংস্কারের বিভিন্ন কমিশন গঠন করে প্রস্তাব এসব এনেছেন। এই প্রস্তাবের প্রক্রিয়ায় সবগুলো দল অংশ নিয়েছে। জামাতে ইসলামী 5ই আগস্টের পরে তাদের একটা সংস্কার প্রস্তাব তারা দিয়েছেন। আমি নিজে অতটা 5ই আগস্টের আগে জামাতের ওই অর্থে সংস্কার প্রস্তাবটা সম্পর্কে খুব বেশি ওয়াকেফাল হয়নি। 10ই ডিসেম্বর 2022 সাল, আপনার মনে থাকবে যে সমাবেশটি করতে দেওয়া হয়নি বিএনপি, গোলাপবাগ মাঠে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে বিএনপি কিন্তু প্রথমে 10 দফার দাবিনামা দিয়েছিল। বিএনপির 27 দফা পরামর্শ 19শে ডিসেম্বর দিয়েছে বিএনপি। 10 তারিখে বিএনপি 10 দফা দিয়েছিল, জামাত ইসলামীও একটা 10 দফা দিয়েছিল। সেটা কিন্তু দাবিনামা। সংস্কার প্রস্তাব যা পরবর্তীকালে 19শে ডিসেম্বর বিএনপি 27 দফা দিয়েছে, সেরকম কোন সংস্কার প্রস্তাব ঠিক 5ই আগস্টের আগে জামাত আপনি দিতে দেখেননি। 5ই আগস্টের আগে হিসাবটা হলো পরিষ্কার, পরেরটা প্লিজ। পরে যে এই আমরা আলোচনাটা যখন ঐকমত্য কমিশন কিংবা এইসব সংস্কার প্রস্তাবগুলো আসলো, সেখানে তারা অংশ নিয়েছেন, তাদের মতো করে তারা অবস্থান নিয়েছেন। তাদের অনেকগুলো অবস্থান আমরা একই অবস্থান হয়েছে, অর্থাৎ আমরা একমত হয়েছি ওই কমিশনের সাথে। আবার অনেকগুলো অবস্থানে নারীর আসনের ক্ষেত্রে বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বলেন, পিআর পদ্ধতি নিয়ে বলেন, এই জায়গাগুলোতে হয়েছে। আমরা যেটা বারবার বলেছি যে উচ্চকক্ষ যদি বাংলাদেশে হয়, তাহলে উচ্চকক্ষে পিআরের দাবিটা ভ্যালিড। কিন্তু যদি আমরা উচ্চকক্ষ করি এবং উচ্চকক্ষে পিআর করি, তখন নিম্নকক্ষের পিআরের দাবি ইনভ্যালিড, মানে এটা ঠিক গ্রহণযোগ্য হয় না। তাহলে আপনার এই প্রশ্ন নাহিদ যেটা করছে যে পিআরের দাবিটা নিচে নিয়ে আসার প্রস্তাবটা আসলে কি কোনো বার্গেনিং পয়েন্ট কিনা, ওটা কি উচ্চকক্ষের বার্গেনিং কিনা, সেটা একটা স্পেকুলেশন হতে পারে। কিন্তু ডেফিনেটলি যদি তর্ক করেন পিআরের প্রশ্নে এসে, তাহলে উচ্চকক্ষের পিআরের দাবিতেই আমরা স্টিক করেছি এবং আমরা এখনো স্টিক করছি। নিম্নকক্ষের পিআরের প্রসঙ্গটি রাজনৈতিক দাবি হিসেবে যেমন এজেন্ডাভুক্ত হয়নি, তেমনি বাংলাদেশে উচ্চকক্ষের যে সামগ্রিক গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে গেছে এবং এটা সবাই মেনে নিয়েছি আমরা, তখন নিম্নকক্ষের পিআর দাবি করাটা আর কোনো বাস্তব গ্রাহ্যতা থাকে না। এইরকম ভাবে আপনি বলতে পারেন অনেকগুলো প্রসঙ্গের জায়গা থেকে যে ফোকাস কি নষ্ট হয়ে গেল? আমরা নিম্নকক্ষের পিআরের দাবিতে রাস্তায় নেমে যাওয়ার ফলে কি আমাদের যে ফোকাসের জায়গাটা ছিল যে উচ্চকক্ষ পিআর আমরা আরো বেশি কত ঐকমত্য হতে পারি, সেই জায়গাগুলোতে এখন এই দায় আপনি একে অপরকে দিতে পারেন। আমাদের পজিশন ছিল সবসময় আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য আমাদের তৈরি করা দরকার, এবং ওই জায়গাতেই যতটুকু কথা শুনে মনে হলো যে আপনি খুব স্পষ্টভাবে জামায়াতের কাঁধে দায় চাপাতে চাচ্ছেন না, আবার কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছেন। আমি আসলে একদম স্পষ্ট স্পেসিফিক আপনার প্রশ্ন আমি যেটা করেছেন আপনি যে জামাত ইসলামী, ঠিক নাহিদের ভাষায় জামাত ইসলামের ভূমিকা, আমরা এই ঐক্যবদ্ধের প্রক্রিয়ায় জামাত ইসলামের ভূমিকাকে যে একটা টোটাল নেগেটিভ জায়গাতে দেখছি, অন্তত বিষয়টা সেরকম না। জি, এবিএম মোশাররফ হোসেন, জামায়াত ইসলামের সাথে এনসিপির এই স্পষ্ট দূরত্ব আপাতত মনে হচ্ছে নাহিদ ইসলামের আজকের স্ট্যাটাস দেখে রাজনীতির মাঠে বিএনপিকে কি বেনিফিট দেবে? না, বেনিফিটের চিন্তা আমরা করি না। আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলি হয়েছে এবং এগুলি আগামী দিনে যাতে আমরা বাস্তবায়ন করি, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির একটা দৃঢ় অবস্থান প্রয়োজন। কিন্তু এখানে আমাদের আজকে নাহিদ ইসলামের বক্তব্য এবং জামাতের এই কয়েকদিনের ভূমিকা আপনাদের মনে হচ্ছে তাদের মাঝে হয়তো একটা হিডেন কোন আন্ডারস্ট্যান্ডিং ছিল। কারণ আপনার নিচে মনে থাকার কথা, এনসিপিও কিন্তু বলেছিলেন যদি এই প্রস্তাব বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু আমরা স্বাক্ষরে যাব না। জামাত ইসলাম বলেছে যদি পিআর এর ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ না হলে কিন্তু আমরা যাব না।
এবং এর সাথে ইসলামী আন্দোলন যেটা চরমনাই আমরা বলি, তারাও কিন্তু একই কথা বলেছিল। কিন্তু স্বাক্ষর অনুষ্ঠানে দেখলাম তাদের নিম্নকক্ষে পিয়ার নিয়ে কি এনসিপির কোনো শক্ত অবস্থান ছিল না, কিন্তু তারা বলেছিল ওই যে কথাটা ডক্টর জাবিন বলেছিলেন, যদি এটাকে আইনি সুরক্ষা না দেওয়া হয়, এটাকে যদি সনদের আইনি সুরক্ষার কথা বলেছেন, নিশ্চিত করা না হয়, তাহলে কিন্তু আমরা স্বাক্ষর করব না। তো সেক্ষেত্রে জামাত ইসলাম কিন্তু তাদের শুরুই কথা বলেছিলেন। তো এখানে মনে হয় তাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, এই ক্ষেত্রে একটা প্রতারণা হয়েছে, যে কথাটা নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে বোঝা গেছে, যার জন্য ক্ষোভটা কিন্তু প্রকাশ পেয়েছে নাহিদ ইসলাম বক্তব্যের মাধ্যমে। জামাতে ইসলাম এখানে হয়তো তাদের সাথে প্রতারণা করে তারা একটা আলাদা স্টার নিয়েছে, যার জন্য হয়তো এনসিবির এই ক্ষোভটা আজকে নাহিদ ইসলামের বিবৃতির মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা মনে করি এখানে বেনিফিটের কোনো কিছু নেই, যে কথাটি জুনায়েদ সাকি বলেছে, আমরা একটা ক্লান্তিকাল অতিক্রম করছি। এই অবস্থা উত্তরণ করে বাংলাদেশটাকে আগা দিকে গণতান্ত্রিক যাত্রাটা আমাদের শুরু করতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যে যদি এই হানাহানি হয়, এই বিরোধ হয়, তাহলে আপনি দেখেন এই ক্ষেত্রে একটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। ইতিমধ্যে দেখেন নানা ধরনের কিন্তু ষড়যন্ত্রের তত্ত্ব বাতাসে উঠছে। ইতিমধ্যে এই যেমন একটা আগুন লাগানো একটা আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, বা নানা ধরনের অনেকে অনেক কিছু বলার চেষ্টা করছে। প্রশ্নটা আমি আপনাকে ঘুরিয়ে বলি, আমি বলেছি বিএনপির কি কি বেনিফিট হচ্ছে, আপনি বলেছেন না বিএনপির কোনো বেনিফিট না। আপনার কথা থেকেই বলছে, আপনি বলেছেন যে জামায়াতের সাথে হয়তো এনসিপির কোনো একটা আন্ডার দ্য টেবিল অথবা গোপনে কোনো একটা দর কষাকষি সমঝোতা কিছু একটা হচ্ছিল, সেটা হয়তো হয়নি বলে এই ধরনের কথা। তাহলে জামায়াতের সাথে মানে কোনো আন্ডারস্ট্যান্ডিং না হলে তাহলে কি এখন বিএনপির সাথে হলো, যে কারণে নাহিদ ইসলাম এমন কথা বলছেন? কোনো দর কষাকষি, এখানে আপনি একটা জিনিস দেখবেন না, জামাতের ইতিহাস যদি আপনি দেখেন জামাত সবসময় কিন্তু নিজের স্বার্থটাকে সবসময় দেখেছে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, যে এরশাদ বিরোধী আন্দোলন আমরা যখন করেছিলাম, তখন কিন্তু জামাত, আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে 5 দফার সাথে বেইমানি করে আমরা নির্বাচনে যাব না। কিন্তু যখন একটা সুযোগ এসেছে, কিন্তু জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে ওই সময় এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সুতরাং স্বার্থটা কিন্তু অনেক সময় দেখে। এখন আপনি দেখেন আজকে যে কথাটি নাহিদ ইসলাম বলেছে, আমাদের উচিত কি ছিল রাজনৈতিক দলগুলি, যে ঐক্যমতের এই যে প্রস্তাবগুলো ইতিমধ্যে প্রায় 84 প্রস্তাবে ঐক্যমত হয়েছে, এইগুলি কিভাবে বাস্তবায়ন করব তার জন্য একটা কর্মপন্থা ঠিক করা, অথবা কোন পরীক্ষা আমরা বাস্তবায়ন করব। কিন্তু দেখেন এই নিম্নকক্ষে পিয়ারের দাবিটা, এটা সম্পূর্ণ কিন্তু এই প্রক্রিয়াটাকে অনেকটা দুর্বল করে দিয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই ক্ষেত্রে জামাতের ভূমিকা অনেকটা প্রশ্নবিদ্ধ। সুতরাং প্রশ্নবিদ্ধ, যদি জামাত সহ সব আমরা একসাথে যদি এই প্রক্রিয়াটা এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে পারতাম, হয়তো আগামী দিনে গণতন্ত্র উত্তরণের পথটা আরো সহজ। জি, ফয়েজ আহমদ। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান গত শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠান শেষে বলেছেন, তার প্রতিক্রিয়া বলেছেন, বিএনপি সবচেয়ে বড় দল, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং লম্বা সময় ধরে নির্যাতন নিপীড়ন সয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তাদের মতো অভিজ্ঞ দল দ্বিতীয়টি নেই, এটা তাদের ইগো। জামায়াত সবচেয়ে সুসংগঠিত দল, চরম দমন নিপীড়ন সয়েও তারা হাল ছাড়েনি। এই মুহূর্তে তাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ঊর্ধ্বমুখী, এটা জামাতের ইগো। জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা ছিলেন জুলাই অভ্যুত্থানের শীর্ষ তাদের আহ্বান ও নেতৃত্বে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এটাও তাদের মধ্যে ইগোর জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকার এই 3 দলকে নানা সময়ে বড় দল, সরকারের অংশ বা খুব গুরুত্বপূর্ণ দল আকারে মর্যাদা দিয়েছে বলে তিনি বলেছেন। এখন দেখছি এই 3 দলের ইগো ঐক্যমত্যের পথে অন্তরায় সৃষ্টি করেছে, তা আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন কথাবার্তায়। সরকার তাদের মর্যাদা দিয়ে তাদের মাথায় তুলেছে, নাকি তারা মাথায় চড়ে ইগো দেখানোর মতোই দল, বা তাদের আসলে সেই যোগ্যতা তারা নিজেরাই অর্জন করেছে? নাকি ইগো রাজনৈতিক দলগুলোর অবশ্যই থাকতে পারে, কেবলমাত্র জনগণের ইগো থাকতে নেই? বিষয়টা কি এইরকম কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনার শেষ জায়গাটুকু দিয়ে আমি শুরু করি। জনগণের ইগো সবচেয়ে বড় ইগো। জনগণের ইগোর আমরা স্বাধীন বাংলাদেশেও নানান সময়, ইভেন বাংলাদেশের স্বাধীনতা, যে বাংলাদেশ রাষ্ট্রের যে জন্ম, সেটাও জনগণের ইগোর মধ্যে দিয়েই। আর একদম লেটেস্ট এক্সাম্পল যদি বলি, সেটা হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থান, সেটা জনগণের ইগো। সুতরাং আপনার রাজনৈতিক পরিমণ্ডলে যে কোনো যত বড় রাজনীতিবিদ হন আর যত বড় রাজনৈতিক দলই হন না কেন, জনগণের এই ইগোটাকে, যেটাকে ইগো বলছেন আপনি, আমি সেটাকে আসলে অ্যাডভান্টেজ বলতে চাই। জনগণের অ্যাডভান্টেজটাকে যদি আপনি অবমূল্যায়ন করেন, বুঝতে ভুল করেন, তার খেসারত নানান প্রক্রিয়ায় দিতে হয়। এবার আপনি মঞ্জু ভাইয়ের যে বক্তব্য, যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বেশি অভিজ্ঞ রাজনৈতিক দল,
অন্তত সরকার পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে, এতে কোনো সন্দেহ নাই। একই সঙ্গে জামাত যে সুসংগঠিত, তার রাজনৈতিক স্ট্রাকচার যেরকম, যেভাবে তারা রাজনীতি করে, সেই জায়গায় তার একটা অ্যাডভান্টেজ ডেফিনেটলি থাকতেই পারে। অপরদিকে আপনি জুলাই অভ্যুত্থানের একদম সম্মুখ সারির যেই নেতৃত্ব, তাদের মাধ্যমে গড়ে ওঠা যে রাজনৈতিক দল এনসিপি, সেটাও তাদের ভীষণ অ্যাডভান্টেজের ব্যাপার। আমি মনে করি নাগরিকদের কাছে এই সবগুলি অ্যাডভান্টেজই সমানভাবে গুরুত্বপূর্ণ। হয়তো এর মধ্য থেকে নাগরিকরা বিবেচনার সুযোগ পান কোন অ্যাডভান্টেজটাকে আমরা কোন কারণে কোন সময়ে সুযোগ দিব। ধরুন, অভ্যুত্থান হয়ে গেছে, আমরা আওয়ামী লীগের অপশাসন থেকে মুক্তি পেয়েছি, এটা যেমন সত্য, এইটার ইমোশন আমাদের মধ্যে থাকবে, কিন্তু একইভাবে এটা ধরেই আমাদের পড়ে থাকার কোনো বাস্তবতা নেই। সেই জায়গা থেকে যদি আপনি ধরেন, তাহলে আমার ইমিডিয়েট সামনের প্রশ্ন হচ্ছে আগামীর দেশ পরিচালনা, যেটা আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়েই ঠিক হবে কারা আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সো নাগরিকরা আরেকবার তার রাষ্ট্রকে পরিচালনা করবে, তাকে অ্যাসাইন করার সুযোগ পাবে। সেক্ষেত্রে সে বিবেচনা করবে কোন গুণটার জন্য আমি কোন কাজে কাকে অ্যাপয়েন্ট করব। যদি নাগরিকরা মনে করে বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যে অভিজ্ঞতা, আমার প্রশ্নের একটা জায়গা বোধহয় আপনি মিস করেছেন। এই তিনটি দল আমি মিস করিনি, আমি সে জায়গাটাই সরকার আসলে মুজিবুর রহমানের কথা যেটা মনে হচ্ছে, এই তিনটি দলকে সরকার মাথায় তুলেছে, এখন তাদের ইগো জনগণকে দেখতে হচ্ছে, কিন্তু জনগণের আসলে ইগো দেখানোর জায়গা নেই। দেখুন, সে বিবেচনা যদি আপনি বলেন, আমি বলবো যে অনেক ক্ষেত্রে আমরা পাওয়ারকে আমরা তো একভাবে বিবেচনা করি, সেজন্য সরকারকে বলতে পছন্দ করি। সবগুলি রাজনৈতিক দলই তো এখন মাথায়, কেউ তো আর পদতলে নেই। নিউ ইয়র্কে যায় না, সেটা আপনি বিবেচনা করুন, সেটা একটা অন্য প্রসঙ্গ। সেটাকে যদি আপনি বিবেচনা করতে বলেন, তাহলে আমাকে আলাদা করে সময় দিতে হবে। এক্সাম্পল দিলাম, সবই নিউ ইয়র্কে যায়, সবগুলি রাজনৈতিক দলের প্রতিনিধিত্বই নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছে। এই সবগুলি রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে, যে তিনটি রাজনৈতিক নেতৃবৃন্দ নিউ ইয়র্কে গেছেন, তাদের সঙ্গে কোনো না কোনোভাবে অ্যাফিলিয়েটেড, সে বিবেচনায় গেছেন। সেক্ষেত্রে আমি যেটা বলছি, সবাই মাথায়। যুগপৎ আন্দোলনের শরিক সাকিব ভাইয়ের দল দীর্ঘদিন, সাকিব ভাই 27 দফাকে প্রেসার দিয়ে 31 দফায় পরিণত করতে সক্ষম হয়েছে সাকিব ভাইয়ের দল। সুতরাং এটা একটা অন্য, আমি বলছি সেই জায়গাটা আমি যাচ্ছি না। সুতরাং কোন রাজনৈতিক দলই মাথার উপরেই, পায়ের নিচে নাই, সবাই মাথার উপরে। আর প্রত্যেকের ইগোটাকে, যেটা মঞ্জু ভাই বলেছেন, সেটাকে আমি অ্যাডভান্টেজ বলতে চাই। নাগরিক সিদ্ধান্ত নেবে, সেটা আপনি প্রতিষ্ঠিত করতে পারেননি। জোনায়েদ সাকি আপত্তি জানিয়েছে। মির্জা গালিব, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখনো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনের কাজ বাকি রয়ে গেছে। জুলাই সনদেও বাস্তবায়নের আদেশ ও গণভোট কখন হবে সে তথ্য উল্লেখ নেই। এজন্য জুলাই সনদের স্বাক্ষরের পরেও মাঠের কর্মসূচি দিয়েছে সমমনা দলগুলো। আলোচনার সুযোগ থাকার পরেও আন্দোলন কর্মসূচি দেওয়ার যৌক্তিকতা আসলে কতখানি, কি প্রয়োজন? না, এখানে দেখেন যে জুলাই ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এখন যেখানে আসছি, সেখানে দুইটা বড় প্রশ্ন আনসলভ রয়ে গেছে। একটা প্রশ্ন হলো যে এইটার লিগ্যাল ফ্রেমওয়ার্ক কিভাবে হবে, আমরা কি প্রেসিডেন্সিয়াল অর্ডারে যাব, তারপর গণভোট হবে কিনা, এটা হচ্ছে একটা জায়গা। আর একটা বড় জায়গা, সেটা হচ্ছে যে অনেকগুলো জায়গাতে ডিসেন্ট আছে, দ্বিমত আছে। বিশেষ করে আমরা যদি খুব স্পেসিফিকলি দেখি, তাহলে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি অনেকগুলো জায়গায় খুব স্পেসিফিকলি দ্বিমত করছে। যেমন উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে তারা দ্বিমত করছে, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আলাদা হবে সেখানে তারা দ্বিমত করছে। তাহলে এই ডিসেন্টটা আমাদেরকে সমাধান করতে হবে। আমরা যদি সকল ডিসেন্টগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের যে রিফর্ম প্রপোজাল, এটা যেই স্টেজে আমাদের যাওয়ার কথা, আমরা সেই স্টেজে যাইতে পারবো না। তাহলে এখন এই যে দুইটা জায়গায় আমাদের একটা কাজ বাকি রয়েছে, এটা আমরা কিভাবে করব? আপনি যদি একটা রাজনৈতিক দল হন, তাহলে আপনি এটা দুইভাবে করবেন। একটা হচ্ছে আপনি ঐক্যমত্য কমিশনে বসে আলাপ আলোচনা করবেন, বাট এট দ্য সেম টাইম আপনি বাইরে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা হয়তো জনগণের সাপোর্ট যে আছে সেটাকে আপনি দেখানোর চেষ্টা করবেন, যাতে পপুলার সাপোর্ট যদি আপনার দিকে আসে, তাহলে দেখানোর সুযোগ তৈরি হয়। দল যারা এখানে কিছু ডিসএগ্রি করে তারা প্রেসারে পড়বে। সেই জায়গা থেকে জামাত যদি স্পেস দিতেন কন্টিনিউ করে এবং কিছুটা আপনার আন্দোলন, বা আমি আন্দোলন বলবো না, খুব বড় আন্দোলনে যাওয়া, একই সাথে আপনি আলোচনা করবেন এবং আন্দোলনে যাবেন, দ্যাট ডাজ নট লুক গুড। কিন্তু তারা যদি হচ্ছে জনগণের সাথে কিছুটা এঙ্গেজ হইতে চায় এবং এর মধ্য দিয়ে বিএনপিকে প্রেসার দিতে চায়, আমি মনে করি তাতে তো রাজনৈতিক নর্মের কোনো ভায়োলেশন হয় না।
জি, জনগণের সাথে যেমন কানেক্ট হওয়া যায়, জনগণকে ভোগান্তিও দেওয়া যায় এই ধরনের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জামায়াত সহ 8টি রাজনৈতিক দলের যে 5 দফা দাবির 2 নম্বর যেটা দাবিটা, যে কর্মসূচিতে 5 দফা দাবির যে কর্মসূচি, 2 দফাটা হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে উচ্চকক্ষে অথবা উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা। জামায়াত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যু, জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট সহ উল্লেখ আছে, আরো বেশ কিছু ইস্যু নোট অফ ডিসেন্ট সহ সনদে আছে। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের আলোচনায় এই বিষয়টি কিছু দলের ভিন্ন মত সহ আপাতত সমাধান হয়েছে বলে ধরে নেওয়া যায়। জামাত একদিকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলে আবার সনদে থাকে ইস্যু নিয়ে রাজপথে কর্মসূচি দিচ্ছে। অন্তত 31 অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এর মধ্যে এই ধরনের কর্মসূচি, এই যে নাহিদ ইসলাম সাহেব বললেন যে জামায়াত ইসলামীর পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, এই অভিযোগ কি আসলে ভিত্তিহীন? মানে দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে না? না না, আমার বোধ হয় যে জামাতের যদি আমরা ফেয়ার সমালোচনা করতে চাই তাহলে একটা মাত্র সমালোচনা আমরা এখানে করতে পারি, সেটা হলো যে নিম্নপক্ষে পিআর এর ইস্যুটাকে তারা জুলাই সনদের আইনি যে ফ্রেমওয়ার্ক এবং গণভোট ডিসেন্টের যে আলোচনা, এই আলোচনার সাথে যে মিক্স করে ফেলতেছে, এবং মিক্স করে ফেলার ফলে আমাদের ফোকাসটা জুলাইয়ের আপনার এই সনদের চাইতে নিম্নকক্ষে পিআর এর একটা একক রাজনৈতিক এজেন্ডার প্রতি কিছুটা বেশি আসতে পারে। এইটুকু সমালোচনা যদি আপনি করতে চান, এইটুকু সমালোচনা যদি নাহিদ অন্য কেউ করে, এইটুকু সমালোচনা আমি ভ্যালিড বলে মনে করি, আমি নিজেও এইটুকু সমালোচনা করতেছি। কিন্তু এটাকে যদি আপনি পলিটিক্যালি ইল মোটিভেটেড ইন্টেনশন বা অন্য কিছু বলেন, তাহলে আমি মনে করবো দ্যাটস নট রাইট। কেন? কারণ জামাত তো অনেক আগ থেকেই নিম্নকক্ষে পিআর এর কথা বলতেছে, এটা তো আজকে নতুন না, এমন না যে সে হঠাৎ করে এখানে ডাইভার্ট করছে। আবার সে যখন নিম্নকক্ষে পিআর এর কথা বলতেছে, সে কি অ্যাট দ্য সেম টাইম আপনার জুলাই সনদের লিগাল ফ্রেমওয়ার্কের ব্যাপারে কথা বলতেছে না? বলতেছে তো। গণভোটের ব্যাপারে বলতেছে না? বলতেছে তো। এনসিপি নিম্নকক্ষে পিআর বাদে আর একটা এজেন্ডা কি দেখাইতে পারবে যে এখানে জামাতের পজিশন রিফর্ম প্রপোজালের এগেইনস্টে? একটা পজিশন আপনি দেখাইতে পারবেন না। কাজে আপনি যদি ফেয়ার সমালোচনা করতে চান তাহলে এইটা সমালোচনা করেন যে জামাত নিম্নকক্ষে পিআর কে তার ওন পলিটিক্যাল এজেন্ডা হিসাবে যে এখানে আনতেছে, এটা পুরো জিনিসটাকে কিছুটা ব্লার করতেছে। একটু বুঝে আসি। ঐক্যমত্য কমিশনে জামাত ইসলামের অনেক প্রস্তাবের সাথে কিন্তু এনসিপির অবস্থান মিলে যায়। যেমন জামাত জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি চায়, এনসিপিও চায়। জামাত উভয় কক্ষেই পিআর চায়, এনসিপি চায় শুধু উচ্চ কক্ষে। জামাত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি করেছিল, মনে আছে নিশ্চয়ই। এনসিপিও কিন্তু একই দাবি করেছিল। এছাড়া আরো অনেকগুলো বিষয়ে এনসিপি জামাত ইসলামী কাছাকাছি অবস্থানে ছিল এবং মনে হচ্ছিল যে জামাত কোনটা জামাতের দাবি কোনটা এনসিপির দাবি একসময় মনে হচ্ছিল দুই দল একই রকম দাবি করছে। তাহলে কখনোই সংস্কার আলোচনায় আন্তরিকভাবে অংশ নেয়নি জামায়াত। এই বক্তব্যটা আসলে কতটুকু সঠিক, এবং জামায়াত কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি, সেটাই বা কতটুকু সঠিক? আসলে এখানে কিন্তু বলা হয়েছে গণ অভ্যুত্থানের আগে এবং পরে। নাহিদের পোস্টে কিন্তু গণ অভ্যুত্থানের আগের কথাও বলা আছে, এবং সাকিব ভাইয়ের বক্তব্যও কিন্তু আমি যে এর আগে কখনো তারা কোনো সংস্কার প্রস্তাব দিয়েছিল বা এরকম করেছিল না। এবং নিম্নকক্ষের পিআর যেটা একমাত্র বলছে, এই পজিশনটা কিন্তু সংস্কারের অন্তর্ভুক্ত বিষয় ছিল না, এটা পরবর্তীতে এসেছে। এবং যে জিনিসটা এটাকে আলাদা করেছে, একটা পজিশন বলেন আর যাই বলেন, এটা নিয়ে কিন্তু তারা পুরো ফোকাসটা রাজনৈতিকভাবে এদিকে নিয়ে গেছে। কারণ যেই আপনি যখন কাছাকাছি দুইটা দল থাকবে, শুধুমাত্র জামাতের সাথে না, অন্যান্য অনেক রাজনৈতিক দলের সাথে কিন্তু আমাদের অনেকগুলো প্রস্তাব কাছাকাছি মেলে। এই যে সাকিব ভাইদের দলের সাথেও কিন্তু অনেক প্রস্তাব আমাদের কাছাকাছি মেলে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথেও কিন্তু আমাদের 9টা দলের মধ্যে কিন্তু এই জুলাই সনদ কেন্দ্রিক যেসব বিষয়ে ঐকমত আছে বা এই কেন্দ্রিক কিন্তু একটা বোঝাপড়া কিন্তু ছিল এবং আলোচনাও কিন্তু ছিল। তখন যখন যে দলগুলো কাছাকাছি আছে তারা যদি একটা মৌলিক সংস্কারের দাবিতে এবং একটা পরিবর্তনের দাবিতে স্ট্রংলি এইটাকেই মূল ফোকাসে রাখে, আমি যেটা প্রথমে বলছিলাম যে এটা কিন্তু খুব স্ট্রং হয়। তো যখন একজন আপনি এই একটা পজিশনই বলেন, তারা কিন্তু এই একটা পজিশন নিয়েই রাজপথে গেছে। তাদের প্রত্যেক নেতা কিন্তু এই একটা বক্তব্যে, তারা তো বলেনি যে আমরা যদি এই গণভোট না হয়, গণভোট যদি এটাতে ইনক্লুড না হয় এবং পরবর্তী সংসদকে যদি তার বিশেষ ক্ষমতা না দেওয়া হয়, ডুয়াল ক্ষমতা না দেওয়া হয়, তাহলে আমরা সাইন করব না। তারা কিন্তু একটা পজিশন যেটা তাদের ফেভারে গেছে, রাইট, যেটা তারা দর কষাকষি করতে পারছে। আমি একটা লাইন বলি যে এটার কাছাকাছি যাওয়ার কারণে যে মোশাররফ ভাই বলল যে হিডেন কোনো চুক্তি আসলে ছিল কিনা, এনসিপির সাথে হিডেন চুক্তি কিন্তু এই বড় ভাই মানে মেজো ভাই দুই দলের সাথেই কিন্তু
হয় যে একবার বলে বিএনপির সাথে কোনো কিছু আছে, যে আপনি প্রশ্নও করলেন, আবার মনে হয় যে পেন্ডুলামের মতো, কিন্তু আমরা হচ্ছে আমাদের জায়গাটাতে ফোকাস, এবং একটা নির্দিষ্ট সময় পর এটা আরো পরিষ্কার হবে, পেন্ডুলাম স্থির হবে মাঝামাঝি কোথাও। জি, এবার মোশাররফ হোসেন, বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন তবে সেই চেষ্টা সফল হবে না। বিএনপিকে আসলে কারা গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে? বিএনপি এমন শঙ্কাই বা কেন করছে? দেখেন, এমন অভিযোগ আপনাদের দলের পক্ষ থেকে আগেও করা হয়েছে যে বিএনপি গণ অভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা। বিএনপি বারবার কেন জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানো হচ্ছে? এটা কি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, নাকি বিএনপি এমন কিছু কাজ করে বা বিএনপি নেতারা এমন কোনো কথা বলে ফেলেন, পরে অবশ্য আবার সরি বলেন, যাতে বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর সুযোগ বিরোধীরা পায় আপনাদের মুখের কথাই? না, এইটা আপনি দেখেন, আমরা মনে করি বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিত একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে। আপনি দেখেন এই যে সংস্কার প্রস্তাব, যেটা আমাদের সাক্ষীও বলেছে যে এই 31 রাষ্ট্র মেরামতের যে 31 দফা, আমি মনে করি এই যে সংস্কারের যেই পূর্ণাঙ্গ আলোচনা, মূল ভিত্তি কিন্তু 31 দফা, ওখান থেকে কিন্তু অনেকগুলি নেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে অথবা মিলে গেছে, যেটা আপনি বলতে পারেন যে এটা অনেকটা সাদৃশ্য এর মধ্যে আছে। এবং বিএনপি কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করেছে, বরং অনেক ক্ষেত্রে আপনি দেখবেন বিএনপি বৃহত্তর ঐক্যের স্বার্থে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু কম্প্রোমাইজ করেছি, যে এই জায়গাটা এইভাবে আমরা কিন্তু আমাদের যে অবস্থান সেখান থেকে আমরা সরে এসেছি। সুতরাং কিছু কিছু লোক এই জিনিসটির বিষয়ে আমার মনে হয় বিএনপিকে একটা প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাতে চায়। বিএনপি কিন্তু এই ব্যাপারে খুব সচেতন, এবং বিএনপি কিন্তু সচেতন ভাবেই কিন্তু তার রোলটা প্লে করছে, যাতে এ ধরনের কোনো ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো না যায়। আমি মনে করি এই জুলাই যে সনদটা, যেই আলোচনা এবং এটা আগামী দিনে বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি সবচেয়ে আমি মনে করি কার্যকরী ভূমিকা পালন করছে। এবিএম মোশাররফ হোসেন, আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, কিন্তু জোনায়েদ সাকির কাছে প্রশ্নের উত্তর নিতে যাবার আগে প্রশ্নটা আপনাকে করে যেতে চাই যে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন, মানুষের সঙ্গে মিশবেন। একদিকে তাঁদের নিরাপত্তা, অন্যদিকে জনসম্পৃক্ততা। এই সময় তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি, সে কারণে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। জানা গেছে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি। তাহলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, এরকম তো শুনতেই পাচ্ছি আমরা, কিন্তু এটা কি এমন যে তফসিল ঘোষণা হলে তিনি আসবেন বলে শুনতে পাই, এরকম একটা যে তফসিল যেদিন ঘোষণা হবে তার পরের দিন তারেক রহমান দেশে ফিরবেন, এটা সত্যি কিনা জানতে চাই আপনার কাছে। জোনায়েদ সাকি, জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় কার? এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটলো? খুব সংক্ষেপে উত্তর দিই, কারণ আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আলোচনাটা করতে চাইছি। এই বিষয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি। প্রথমত জুলাই যোদ্ধাদের, বিশেষত আহত যোদ্ধাদের সাথে এই যে ঘটনা ঘটেছে আর দুঃখজনক, এবং সরকার অনাকাঙ্ক্ষিত বললেই তো হচ্ছে না, সরকারের ডিলিং কিভাবে হয়েছে সেই জিনিসটার প্রস্তুতি কি ছিল, তাদের দাবি কি ছিল, সেটা তাদের আগে থেকে অনুমান করা প্রয়োজন ছিল। সেটা আপনারা অনুমান করেননি? আপনারা যে ঐক্যমত্য কমিশনের বৈঠকে ছিলেন তারা বুঝেননি যে তারা আসলে কোন সুরক্ষা চাচ্ছে? দেখুন, এটা আপনি খেয়াল করবেন 5ই আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় প্রতি সভা সমাবেশ, প্রতি জায়গায় আমরা বলি যে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা, আহতদের চিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব গ্রহণ করা, এই যে জায়গাটা, এটা সরকারের কাজ, এবং এই সরকারের এই ব্যাপারে সুনির্দিষ্ট জায়গাটা থাকতে হবে। এবং এটা আমরা ধরেন আমাদের দলের দিক থেকে প্রথম আহতদের তালিকা করার উদ্যোগ নিয়েছি। আমরা মনে করি না যে এটা আমরাই সবটা করব, এটা গভর্নমেন্টকে সহায়তা করার জন্যই করেছি। প্লাস এই দাবিটা আমরা সার্বক্ষণিকভাবে চালিয়ে যাচ্ছি, এবং এটার ব্যাপারে সরকারের কি অনেকগুলো উদ্যোগ আছে, যদিও সাফিসিয়েন্ট না, সেগুলোর সমালোচনা আমরা সবসময় করে যাচ্ছি। এখন এখানে এই উদ্যোগে সেইটার ঘোষণাটা, জুলাই সনদে আসার দাবিটা এই অর্থে এর আগে উঠেছে কিনা ঠিক ওইভাবে আমরা দেখিনি। এখন ওই দিনে যদি এটা যে জুলাই জাতীয় সনদ, যেটা সংবিধান সংস্কার প্রশ্নে একটা ঐকমত্য, সেখানে আসলে এই আহতদের এবং রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্নটা এভাবে থাকবে কিনা, সেই জিনিসটা যখন উত্থাপিত হয়েছে, সেটার সলিউশনটা সেইভাবে করলে একটা যেত। সলিউশনটা করেছেন ঐকমত্য কমিশন, কিন্তু তারপরেও যে হ্যান্ডলিংটা হয়েছে পুলিশের দিক থেকে, সেই হ্যান্ডলিংটা জুলাই যোদ্ধাদেরকে যে সম্মানের জায়গা থেকে আমাদেরকে
রাখতে হবে, সেই প্রশ্নটাকে তাদের ডিলিংটা আরো অনেক বেশি নমনীয় এবং জায়গা আপনি পাওয়া আরেকটা প্রশ্ন শেষ করি। যাওয়ার এটা আগে- আমার মনে হয় যে জি। এই বিষয়ে আমার পজিশনটা হ্যাঁ, clear, জি। মানে আমি গভর্নমেন্টকে, বিশেষত পুলিশকে একটু কিছুটা দায়ী একটু করব। জোনায়েদ স্যারকে আমি আসছি আপনার কাছে এবং এবিএম মোশাররফ হোসেনের কাছেও আসছি, যেহেতু ফয়েজ আহমদ আছে এই বিষয়টি একটু শেষ করি। জুলাই যোদ্ধাদের বিক্ষোভের মুখে জুলাই সনদের জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার ৫ম দফার পরিবর্তন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এটা আলোচনার মানে এই আলোচনা সনদ স্বাক্ষরের দিনে বিক্ষোভের মুখে কেন হতে হলো, মানে আগে কেন হলো না? সরকার কি আসলে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোকে সামলানোর জন্য হিমশিম খাচ্ছিল, জুলাই যোদ্ধাদের কথা ভুলে গিয়েছিল সরকার অথবা রাজনৈতিক দলগুলো, এরকম কিছু? না, দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিক্ষোভের মুখে বলেন আর দাবির মুখে বলেন, কোনো না কোনো ফর্মে ইস্যুটা সামনে আসা, তাদের যেই দাবিটা ছিল সেই ইস্যুটা সামনে আসছে, সেটা সলিউশন হয়েছে। এখন ইস্যুটা যে এর আগে সলভ হয়নি তা কিন্তু নয়, এটা নানান প্রক্রিয়ায় এর আগে একটা সলভ ইস্যু। তারপরেও জুলাই যোদ্ধারা, তাদের প্রতি আমাদের ফুল রেসপেক্ট আছে, ওনারা চেয়েছেন যে এটা সনদেও উপস্থাপিত হোক, তাদের দাবি অনুযায়ী হয়েছে। কিন্তু আপনি দেখুন, দাবিটা মেনে নেওয়ার পরেও যে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, উনি সহসভাপতি, উনি কিন্তু অ্যানাউন্স করেছেন দাবি মেনে নেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে। তারপরে যে তাদেরকে অনুষ্ঠানস্থল ত্যাগ করা, দেখুন আপনি এখানে চিফ অ্যাডভাইজারের প্রোগ্রাম থাকবে, সব ধরনের একদম নিরাপত্তা ব্যবস্থা আছে, এর মধ্যে ওনারা কিন্তু গেট ভেঙে বা জোরপূর্বক প্রবেশ করেছে, তাদের প্রত্যেকের এখানে সিকিউরিটি চেকের বিষয় আছে। এমন যদি হতো যে আমরা এটা শতভাগ নিশ্চিত, তারা ফরেন সার্ভিস একাডেমিতে জায়গা না পেলে তারা তো গেট ভেঙেই ঢুকবে। আপনারা এতদিন ধরে আসলে রাজনৈতিক দলগুলো এবং সরকার, জাতীয় ঐক্যমত্য কমিশন এত বিষয় নিয়ে আলোচনা করলেন, তারা যদি একবারও ফরেন সার্ভিস একাডেমিতে ডাক না পায়, আমি যতদূর জানি, তাহলে তাদের গেট ভেঙেই সংসদ ভবনে ঢুকতে তারা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ডাক পায়নি মানে কি? আপনি কি বলতে চান যে শুধু জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আলাদা করে ওখানে বসার বিষয়? এই যে পলিটিক্যাল পার্টিগুলি বসেছে, ওনারা কি তাদেরকে প্রতিনিধিত্ব করেন না? ডেফিনেটলি করেন। ওনার পার্টিতে শহীদ নেই, ওনার পার্টিতে আহত নেই। আমি আপনাকে বলি, আমি যেটা বলছি যে যেই জিনিসটা সংযুক্ত হয়েছে, এটা 5 আগস্টে সরকার গঠনের পরপরই ওই বিষয়টা সলিউশন হয়েছে প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে। আমি এর ডিটেইলে আর গেলাম না, কিন্তু আমি আপনাকে এতটুকু বলছি, আমার মনে হয় আপনি উত্তর দিয়েছেন। যেহেতু জুলাই ডিক্লারেশন যেটা ছিল, মানে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে এই পুরো প্রসঙ্গটি খুব সুনির্দিষ্টভাবে আছে, সে কারণে হয়তোবা এখানে এটা একইভাবে আবারও জুলাই জাতীয় সনদে উল্লেখ করার ক্ষেত্রে প্রসঙ্গটি উল্লেখিত আসেনি। এখন এই দাবিটা ওঠার সাথে সাথেই কিন্তু এটা গ্রহণ করা হচ্ছে, সবগুলো জায়গাতে এটা রাখা দরকার। এটা আমরা সেই সেন্টিমেন্ট, সেই ইমোশনটা আমাদের বোঝা দরকার। প্রথম বিষয় হচ্ছে যে দেখুন, আমি শুরুতে একটু ইঙ্গিত দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনি যদি একটা বিপ্লবী পথে যান, তখন আপনাকে সংবিধান স্থগিত করে দিয়ে ডিক্রি দিয়ে চালাতে হয়, খসড়া সংবিধান করতে হয়, দেন একটা পার্লামেন্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হয়, সেখানে সেটা অনুমোদন করতে হয়। এখন এই পথে কিন্তু সরকার যায়নি, সরকারটা এই পথে গঠিত হয়নি, এবং সেটার সাথে মানে ভবিষ্যতে যে এনসিপি গঠিত হবে, তাদের যারা প্রতিনিধি, তারা কিন্তু সরকারে ছিলেন না, এবং অন্যান্য সকল দলই এটাকে সমর্থন করেছে। যদি বলেন যে 5 থেকে 8 তারিখের মধ্যে এটা কোন পথে যাবে, এটা নিয়ে গণসংহতির সাথে কথা হয়েছে, গণতন্ত্র মঞ্চের সাথে কথা হয়েছে, কোনো কথা কেউ বলেনি যারা এটা দায়িত্বে ছিলেন। ফলে আমরা বরং এক ধরনের বঞ্চিত বোধ করেছি, যেহেতু আমাদেরও একটা এখানে সে আছে এবং এই পুনর্গঠনে আমাদের একটা মতামত ছিল, কিন্তু আমরা মেনে নিয়েছি এই কারণে যে ঠিক আছে, সকলে মিলে যেহেতু গেছে, এখন শক্তি ভারসাম্যে আমি যদি বলি না এটা বিপ্লবী পথে যাবে, সেটার ক্ষমতা আমাদের আছে কিনা, আমরা বিপ্লবী ডিরেকশন দিলেই হবে না। সুতরাং ওই পথটাকে আমরা পরিহার করে যা সবাই মেনে নিয়েছে, সে ঐকমত্যের জায়গায় ম্যাক্সিমাম পসিবল অ্যাচিভমেন্ট কি করা যায় এ পথে গিয়েছি। জামাত এসে যখন বললো না একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার দিতে হবে, তখন আমরা মনে করলাম যে এইটা আসলে বাস্তবত সংবিধানকে আর রাখে না, কারণ একটা সরকার যখন 106 দিয়ে সংবিধানের কাঠামোর মধ্যে ঢুকে, সে তখন প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার দিতে পারে কিনা, এই জায়গাটাতে আমরা তর্ক করেছি। এবং তখন অনেকেই কিন্তু বলেছেন যে এই জিনিসটা, তার মানে এখন যদি আপনি বিপ্লব পারসিউ করেন, তাহলে আপনি আসলে একটা রাজনৈতিক আশঙ্কা সৃষ্টি করছেন, নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছেন। ঠিক একইভাবে আমরা কিন্তু এখানে যে এনসিপির এখন দাবি, ধরেন যে এটাকে আইনি ভিত্তিটা কি, আমরা বলেছিলাম যে আগামী সংসদে আইনি বাধ্যবাধকতা থাকা এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া, এটা নিয়ে কিন্তু আমাদের একটা হয়েছে, গণভোট দুটো কাজ করবে। এই জুলাই সনদটাকে অ্যাজ এ হোল প্যাকেজ, ঐকমত্য এবং ভিন্ন মত, তাকে হ্যাঁ নাতে অনুমোদন করবে,
এটা পরবর্তী পার্লামেন্টের জন্য বাধ্যবাধকতা হয়ে যাচ্ছে। এক, দুই হচ্ছে পরবর্তী পার্লামেন্টকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে যে তারা এই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কার করতে হবে। এটা কেবল সংশোধনী না, তার মানে যেভাবে একটা সংবিধান তৈরি করার ক্ষমতা পায় সংসদ সেটা পাবে এবং তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই সংস্কারটা করবে। এটাকে কিন্তু আর কেউ পরবর্তীতে চ্যালেঞ্জ করতে পারবে না আদালত। ফলে এটার যে টেকসই জায়গাটা আমরা চেয়েছি সেটাও হবে। তাহলে দুটো জিনিস অর্জিত হবে। এটা কিসের মধ্যে দিয়ে যাবে? একটা আদেশ। এই আদেশ কিন্তু যে সরকার যে বিশেষ অবস্থায় বিপ্লবী অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে সেই ক্ষমতা বলে, অর্থাৎ 106-এর আপনি যে ধারাতে আছেন সেখানে সে একটা আদেশ দিতে পারে। এই মুহূর্তে আদেশ যে নামই আপনি দেন বেসিক্যালি এটা একটা অর্ডিন্যান্স আকারে যাবে, এটা একটা আইন হবে, যে আইনটা সংসদ না থাকাকালে সরকার যখন করে প্রেসিডেন্টের নামে যায় তখন এটা একটা অর্ডিন্যান্স হয়। এখন এই যে গণভোট অর্ডিন্যান্স, এটা নির্বাচন কমিশনকে দিয়ে এই জিনিসটা অর্জন করা, এই দুটো ক্ষমতা ডুয়াল পাওয়ারটা ডেলিগেট করা নেক্সট পার্লামেন্টকে, এবং সেই পার্লামেন্টে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে করা। এ বিষয়ে কিন্তু মৌখিক আলোচনায় আমরা ঐকমত্যে প্রায় চলে এসেছি এবং ভিন্নমতের সমাধানের জায়গাও এসছে, যে ভিন্নমতটা সলিউশন হবে যে দলগুলো তার ম্যানিফেস্টোতে বলবে এবং পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা। লাস্ট বাক্য বলি, এইটা আসলে লিখিত হয়নি কারণ সময় শেষে ছিল না, এবং এখন তো সময় বাড়িয়েছে এবং আমরা শেষ করি না, আপনি আমাকে একটু বর্ণনা করতে দেন। লাস্টলি আমরা বলেছি যেহেতু লিখিত হয়নি, কিছু কিছু দ্বিমত ভিন্ন মত রয়ে গেছে। আমার বক্তব্যে আমি বলেছি আপনার এটা সিলগালা করে দিয়েন না, আপনি আরো সময়টা রাখেন যাতে আমরা আবার বসতে পারি। এবং তারপরে সেই অনুরোধটা আমরা অব্যাহত রেখেছি, যার ফলে 16 তারিখ বিকেল বেলা তারা আরো 15 দিন বাড়িয়ে 30 অক্টোবর করেছেন। এখন আমরা এটাকে সুনির্দিষ্টভাবে লিখিতভাবে করতে পারি। এখন কেউ যদি আবার এটা বলেন যে না আমরা এমন একটা প্রস্তাব উত্থাপন করেন যেটার ফলে সংবিধান স্ক্র্যাপ করা কিংবা স্থগিত করার প্রশ্ন আসে, তখন কিন্তু দেশে অস্থিতিশীলতার জায়গা তৈরি হবে এবং আমরা অস্থিতিশীলতা করার ঘোষণা এটা বলতে হবে আওয়ামী লীগের দিক থেকে শুনেছি এবং আমরা আগুন লাগতে দেখছি। আমরা সেটা নিয়ে কথা বলবো, কিন্তু আপনি আসলে সেটার জন্য সময় দিচ্ছেন না। এবিএম মোশাররফ হোসেন প্লিজ ওই প্রশ্নটার উত্তর দিন। আমি বাকি যেটা আপনারা দেখবেন যে ইতিমধ্যে তারেক রহমান বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এবং তার কিন্তু নানা নিরাপত্তা ঝুঁকি আছে, এটা আপনি জানেন। এবং আমরা সরকারের ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আমরা যেটি আমি পত্রিকায় দেখেছি গাড়ি কেনার একটা অনুমতি মিলেছে এবং তারেক রহমান আগামী দিনে সর্বোচ্চ নিরাপত্তা প্রয়োজন এটা কিন্তু আমরা মনে করি, কারণ নানা সময় আমরা দেখেছি নানা ধরনের নিরাপত্তা থ্রেট তার প্রতি আছে। এক, আর উনি কবে প্রত্যাবর্তন করবেন আমার মনে হয় যে তফসিলের আগেই উনি বাংলাদেশে আসবেন, তফসিলের আগে আসবে, এর পরে না। জি জি। আগুনের কথা যেটা জোনায়েদ সাকিব যে কথা বলে শেষ করলেন, কার্তিক অগ্রহায়ণ মাসে আবহাওয়া শুষ্ক হতে শুরু করে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায় সেটা আমরা জানি, কিন্তু যেসব গুরুত্বপূর্ণ স্থাপনায় আসলে অগ্নিকাণ্ড হচ্ছে সেটা কি কেবলই দুর্ঘটনা মনে হয়? কেন কেউ কেউ আসলে এটাকে ষড়যন্ত্র বলছে? না, ষড়যন্ত্র এটা বলছে যে বাংলাদেশ নিয়ে কি নানা ষড়যন্ত্রের তথ্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এখানে আমি আরেকটু ব্যাপার বলতে চাই যে আমরা এই বিশেষ করে রাজনৈতিক সরকার বা ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় আমরা বারবার বলেছি এই আগুন নিয়ন্ত্রণের জন্য যে ধরনের সক্ষমতা আমাদের দরকার, যে ধরনের আধুনিক যন্ত্রপাতি দরকার, যে ধরনের ট্রেনিং দরকার, সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে কিন্তু ছোট্ট ব্যাপারটিও আমরা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে কিন্তু জাতি বিরাট একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই যেমন আপনি এয়ারপোর্টে আগুন লাগা, এটা বাংলাদেশ ইমেজের ক্ষেত্রে কতটুকু প্রশ্নবিদ্ধ হবে আগামী দিনে এটা নিশ্চয়ই ফয়েজ আহমেদ রায়ডা এখনই বুঝতে পারছে। সুতরাং এই সকল ক্ষেত্রে যদি আমরা পদক্ষেপ নিতে না পারি আগামী দিনে রাষ্ট্র হিসাবে আমাদের কিন্তু অনেক মূল্য দিতে হতে পারে। জি, ফয়েজ আহমদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ, তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্ত হত্যা ও নির্বাচন বানচাল করা। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি 111 নেমে আসবে, বাংলাদেশে আরেকটি 111 ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে। অগ্নিকাণ্ড নিয়ে কেন এত ষড়যন্ত্র তত্ত্ব? ষড়যন্ত্রে যদি কেউ করেও থাকে সেটা মোকাবেলা না করতে পারা সরকারের সুস্পষ্ট ব্যর্থতা কিনা? জি, প্রথমত দেখুন, একটা হচ্ছে যে পলিটিক্যাল বক্তব্যে বা নাগরিক হিসেবে যেই উদ্বেগটা প্রকাশ করা হচ্ছে, মানে পরপর বেশ কয়েকটি আগুনের ঘটনায় কিছু একই রকম দৃশ্য দেখা যাচ্ছে, যে সমস্ত স্থাপনায় বা যে সমস্ত জায়গাগুলিতে আগুন লাগছে তার সঙ্গে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা ইমেজ নানানভাবে ইনভলভ, এর কারণে এক ধরনের ধারণা করা হচ্ছে নানানভাবে। এটা সরকার খুব সিরিয়াসলি ইনভেস্টিগেট করছে। আরেকটা বিষয় আপনি যেটা জনাব রাশেদের বক্তব্য থেকে বলছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করা, এটা মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু দীর্ঘদিন থেকেই বলছেন। উনি পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে যখন বসেছেন তখনও বারবার বলেছেন, নির্বাচনের বিষয়ে যখন কথা বলেছেন তখনও বলেছেন যে একটি গ্রুপ
একটি বড় শক্তি চেষ্টা করছে যেন দেশ স্থিতিশীল হতে না পারে, নির্বাচন যেন হতে না পারে সেটা। তবে আমি একটা বিষয় বলি আপনাকে, ওনার যে আশঙ্কা আওয়ামী লীগ ফিরবে, 111 আসলেই কেবল সেটা সম্ভব, 111-এর মতো কিছু হলেই এটা সম্ভব, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি না যে কোনো পরিস্থিতিতেই এখানে আওয়ামী লীগের ফেরার কোনো বাস্তবতা নেই। এটা যেমন এক বাস্তবতা, আরেক বাস্তবতা হচ্ছে আমরা আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃত্ব তাদের তো ফেরার অপেক্ষাতেই আছি, আমরা চিঠি দিয়ে রেখেছি তাদেরকে ফেরত দিন। সুতরাং ওই জায়গায় নিয়ে সরকার চিন্তিত নয়, বরঞ্চ তাদের যে ষড়যন্ত্র সেটা মোকাবেলা করা, সেটা উদ্ঘাটন করা, এই বিষয়ে সরকার বেশি। জি, তাজনুভা জাবিন, প্রডিউসারের কাছ থেকে 1 মিনিট সময় নিয়ে আমি আপনাকে দিতে চাই। আজকে প্রতীক পছন্দের শেষ দিন, কমিশনের সাথে আলোচনা শেষে আপনাদের নেতারা বের হয়ে এসে কথা বলেছেন এবং হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন, ইসির সাথে কথা বলে মনে হচ্ছে এই সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া, রিমোট কন্ট্রোল আগার গায়ে নেই, নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা ইসির আচরণ কার্যক্রম দেখে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন, আওয়ামী লীগ যা যা রেখে গেছে, বিএনপি, জামায়াত, সেনাবাহিনী সবাই গনিমতের মাল ভাগ করে নিয়েছে, ধর্মীয় দল বা পরিবার কারো কাছে ইসিকে বর্গা দিতে চায়নি, ইসি জনগণের হবে। এই যে আপনারা কথাবার্তা এগুলো বলছেন, ধরেন কোনো কারণে ইসি আপনাদেরকে শাপলা দিয়েই দিল, তখন কি কথাগুলো উইথড্র করবেন? না, উইথড্র করব না। কারণ হচ্ছে এই প্রতীকের আগে থেকেই কিন্তু আমরা ইসিকে প্রশ্নবিদ্ধ করছি এবং এই ইসির নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছি একদম শুরু থেকে। যখন খুব তড়িঘড়ি করে একটা অনুসন্ধান কমিটি করে নির্বাচন কমিশনারদেরকে সেই 2022-এর বাকশালী আইনে তাদেরকে নিয়োগ দেওয়া হলো, তখন থেকে কিন্তু আমরা এটার প্রতিবাদ জানিয়ে আসছি এবং এটার কনসার্ন জানিয়ে আসছি। এরপর আমরা স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে দেখতে পেতাম, তাহলে আমরা নির্বাচন কমিশন বা ইসির একটা আস্থা বা তাদের পারফরমেন্স কীরকম, তারা নিরপেক্ষ কিনা, এটা আমরা কিন্তু বুঝতে পারতাম। এরপর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে বিশেষ বিশেষ কিছু সুপারিশ ছিল, যেগুলোকে মানে একটা গণতান্ত্রিক পথে নিয়ে যাবে এবং জবাবদিহিতার অধীনে আনবে ইসিকে, তারা কিন্তু সেগুলোতে একেবারেই রাজি হয় নাই। সো এগুলো কিন্তু সব মানে ধাপে ধাপে চলছিল এবং সবশেষ যে প্রতীক প্রশ্ন, আমি জানি না 1 মিনিটে শেষ করতে পারবো কিনা, এই প্রতীক প্রশ্নে কিন্তু তাদের রাজনীতি দল নিবন্ধন বিধিমালা 2008-এই কিন্তু আছে, তাদের আইনেই কিন্তু আছে যে আপনাকে 2টা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে যে দল যে প্রতীক চেয়েছে সেই প্রতীক উল্লেখ করে। তারা কিন্তু এটা এখনো করেনি। তার মানে তারা বলছে যে আমরা যে প্রতীক দিব সেটা আপনাদেরকে নিতে, তারা কিন্তু তাদের নিজেদের আইনেই নিজেরা বাধা পড়ে গেছে এবং আজকে কিন্তু ইসিরা এটা স্বীকার করেছে যে আমাদের তো আইন সংশোধন করতে হবে। তাহলে তারা কেন শাপলা প্রতীক দিবে না, এটা কোন নীতিমালা, কোন মানদণ্ডের ভিত্তিতে দিবে না, এটার কোনো লিখিত ব্যাখ্যাও নাই, কোনো নীতিমালাও তারা আমাদেরকে দেখাতে পারে নাই। এই আলোচনা আরো চলতে পারে, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামীতে আবারও দেখা হবে, সাথেই থাকবেন।